হলি আর্টিজান মামলার অভিযোগপত্র দাখিল, অভিযুক্ত ৮ জন, নাম নেই আলোচিত হাসনাত করিমের। কয়লা সরবরাহে পেট্রোবাংলার তদারকিতে ঘাটতি ছিল, খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশনা মন্ত্রণালয়ের। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর। ৩৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান। ৩ সিটিতে প্রচারণার প্রতিযোগিতায় প্রার্থীরা, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ বিএনপির। এবং চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে ঝুঁকি ও সম্ভাবনা দুই আছে বাংলাদেশের, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাড়ানোর পরামর্শ। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গুলশানের হলে আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জড়িত 21 জনকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে জীবিত 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। তবে চার্জশিটের নাম নেই বহুল আলোচিত হাসনাত করিমের। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। 2 বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার আসামি জীবিত 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। চিহ্নিত বাকি 13 জন হলি আর্টিজান হামলার বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে এই অভিযোগপত্রে। মামলার তদন্ত সংস্থা পুলিশের সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান। আসামি জীবিত রয়েছে, যাদের ভিতরে 6 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। 2 জন আসামি এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে পারিনি। তাদেরকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আবেদন জানিয়ে চার্জশিটের আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। তিনি বলেন, জীবিত 8 জনের মধ্যে 6 জন কারাগারে ও 2 জন পলাতক রয়েছে। তদন্তে দেখা গেছে আসামিরা 5 মাস আগে থেকেই হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানো এবং সরকারকে চাপের মুখে ফেলা। 1 জুলাই যেটার একেবারে চূড়ান্ত প্রকাশ ঘটেছে, অর্থাৎ তারা টেররিস্ট হামলাটি করেছে। তো সেই পার্টের ভিতরে কোথাও আমরা হাসনাত করিমের কোনো সম্পৃক্ততা সেখানে পাওয়া যায়নি। তবে চার্জশিটে নাম নেই বহুল আলোচিত হাসনাত করিমের। সেই বিষয়টিতে তাদের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহে পেট্রোবাংলার তদারকিতে ঘাটতি ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, তদন্ত শুরু হয়েছে। অতীতে যারা এই খনিতে দায়িত্বে ছিলেন তারাও তদন্তের আওতায় আসবে। প্রতিমন্ত্রী আরও বলেন, পেট্রোবাংলাকে খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এদিকে পিডিবির চেয়ারম্যান বলেন, সংকট সমাধানে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। কয়লা সংকটের কারণে রবিবার রাতে বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি 2 ইউনিটের একটিতে 85 মেগাওয়াট, অন্যটিতে 275 মেগাওয়াট মিলিয়ে মোট 360 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। পরে নিজ দপ্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উত্তরের জেলাগুলোকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য ধৈর্য ধরতে বলেন। আমরা চেষ্টা করছি যে সিরাজগঞ্জের বিদ্যুৎ দিয়ে সেটা পূর্ণ করা যায় কিনা। সিরাজগঞ্জ আমরা চালু করেছি প্রত্যেকটা প্ল্যান্ট। তবে এখানে ভোল্টেজের সমস্যা থাকার কারণে আমরা মনে করছি যে আগামী 1 মাস বিদ্যুতের সমস্যা থাকবে। এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা দুঃখিত এবং সবচেয়ে বড় বিষয় হলো রংপুরবাসীদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা অচিরেই আপনাদেরকে ভালো বিদ্যুৎ দিতে পারবো। গত সপ্তাহে পিডিবির এক সদস্য বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করে কয়লা খনি এলাকায় 10,000 টন কয়লা মজুদ পান, কিন্তু 1,42,000 টন কয়লা পাওয়া যায়নি। বর্তমান বাজার মূল্যে এই কয়লার দাম 227 কোটি টাকার ওপরে। এটা তো আর একদিনে হয় নাকি, এটা নিশ্চয়ই একটা বহুদিনের ব্যাপার। অনেকে বলছেন যে স্টকটা না হচ্ছিল 2005 সাল থেকে। পিছনের দিকে যে সকল ব্যক্তি আছে আমরা তাদেরকেও আমরা তদন্ত করে দেখতে চাই, তাদের সময়কার অবস্থাটা কি ছিল।
পেট্রোবাংলার মনিটরিংয়ের সমস্যা ছিল কিনা? আমি মনে করি অবশ্যই সমস্যা ছিল। পেট্রোবাংলা তো তার অধীনের কোম্পানি এবং ওভারঅল তার মনিটরিং তো থাকতেই হবে। এটা বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে উত্তরের 4 জেলা রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রামে 1 মাস বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান। পেট্রোবাংলার সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন যে অগাস্টের লাস্ট উইকে আমরা আবার কয়লা পাবো, আপনার তখন তো আমরা ফুল ফেজে চালু করতে পারবো আশা করি। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ উৎপাদনে থাকলে প্রতিদিন গড়ে 5000 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। জনসেবায় লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন সরকারি কাজে জনগণকে যেন দুর্ভোগ পোহাতে না হয়। জাতীয় পাবলিক সার্ভিস দিবসে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মচারীদের জনকল্যাণে কাজ করতে আহ্বান জানান সরকার প্রধান। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে নাগরিক সেবা সহজ করার স্বীকৃতি স্বরূপ দেয়া হলো জনপ্রশাসন পদক 2018। 39 ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, জনসেবার মান বাড়াতে হবে। কাজের জটিলতা থাকবেই, কিন্তু একসময় তো প্রচলিত ছিল লাল ফিতা দৌড়ত্ব। অবশ্য এখন লাল ফিতা ব্যবহার হয় না, সাদা ফিতাই ব্যবহার হয়। কিন্তু সাদা ফিতা ব্যবহার হলেই যে কাজের গতি দ্রুত হবে তা কিন্তু না। কাজে এই ওই লাল ফিতা এখনও প্রচলিত আছে। তো এই দৌরত্বটা যেন না থাকে, কোনো কাজ যেন থেমে না থাকে, কোনো কাজ যেন পড়ে না থাকে। আপনাকে এটা ফাইল দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে, এটা পড়ে থাকলো, হয়তো হারিয়েও গেল, ভুলেও গেলাম, এটার জন্য না হয় আবার অহেতুক অর্থ খরচের জন্য এমন এমন প্রকল্প নিয়ে আসা যার হয়তো কার্যকারিতাই বেশি নাই বা কোনো শুভ ফল দেশে পাবে না, সেটাও কিন্তু না। প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেন তিনি। আগামী ডিসেম্বরে নির্বাচন, জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই, এটা নিয়ে কোনো আক্ষেপ নাই। বাংলাদেশ থেকে উন্নয়নের যে মহাসড়কে আমরা তুলে দিলাম, এই যাত্রা যেন অব্যাহত থাকে। শুধু আপনাদের কাছে সেটাই আমার আকাঙ্ক্ষা, সেটাই আমার দাবি, সেটাই আমি চাই। কাজে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের কিন্তু কাজ করেছি। আমাদের আইন শৃঙ্খলা সংস্থা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী বলেন, আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের প্রশাসন, সর্বক্ষেত্রেই যেন একটা সুন্দর পরিবেশে সবাই কাজ করতে পারেন, সেই পরিবেশটা সৃষ্টি করেছে। সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, শুধু রাজধানী নয়, উপজেলা পর্যায় পর্যন্ত এই সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় 8 যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনটি বৃহস্পতিবারের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার জজ আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়ার জামিন আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও AM মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিটি নির্বাচনের প্রচারণায় বিএনপিকে যেখানে বাধা দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। একটি মামলায় জামিন নিতে রবিবার কুষ্টিয়ার আদালতে যান আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন তিনি। ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজের একাংশ। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। মাহমুদুর রহমানের ওপর এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যারা এর জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং পুলিশ কর্মকর্তা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি
আহ্বান জানাচ্ছি। জনাব মাহমুদুর রহমানের জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার এসেছে, এ কারণে নানাভাবে বিএনপির প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। সিলেটে 2 বার থানা ঘেরাও হয়েছে এবং আরো ঘেরাও হবে। প্রত্যেকটি এলাকাতে থানা ঘেরাও করতে হবে। যারা অন্যায়ভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে, আমি মনে করি প্রতিটি জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিটি নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান আমির খসরু। আমি কথাটা তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সিটি নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী, সিলেট ও বরিশাল। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রধান 2 রাজনৈতিক দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজশাহীতে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে সিটি নির্বাচনের প্রচারণা। এখনও লেভেল প্লেইং ফিল্ড হয়নি বলে অভিযোগ বিএনপি প্রার্থীর। আর আওয়ামী লীগের প্রার্থী বলছেন, শুরু থেকেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সিলেট নগরে কাঁচাবাজার সবজি আড়তে গণসংযোগের সময় বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, পুলিশ দিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও তাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। আর হকার্স মার্কেটে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। বলেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বিএনপি। বরিশালে বিভিন্ন এলাকায় প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে জনগণের দোরগোড়ায় যাচ্ছেন প্রধান 2 রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। এবার জানবো 3 সিটির প্রচারণার খবর। বরিশালে আছেন সহকর্মী রামিম হাসান, সিলেটে ফখরুল ইসলাম এবং রাজশাহীতে আছেন মাফিয়া মুক্তা। তারা এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী রামিম হাসান। আর রামিম, তুলনামূলক অনেকটাই শান্ত হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন, আর সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কেমন গণসংযোগ করছেন প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি বা কেমন দেখছেন, এবং বিশেষ করে ভোটাররা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? যেটি লক্ষ্য করেছি, যেটি আমি গত 4টার সময় যখন আপনাদের সঙ্গে কথা হচ্ছিল তখন যে বিষয়টি বলছিলাম, যে এখানে কিন্তু যদি আমরা রাজশাহী কিংবা সিলেট যদি বিবেচনা করি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে যেসব তথ্যগুলো পাচ্ছি, সেই হিসেবে কিন্তু বরিশাল অনেকটাই শান্ত, এবং বরিশালে নির্বাচনী যে আমেজ সেটিও আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে। এবং আমি শুধুমাত্র এখানকার প্রার্থীরা নয়, আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছিলাম এবং স্থানীয় যারা সাংবাদিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু এই বিষয়টি মানছেন। এবং ভোটারদের মধ্যে যে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, তাদের মধ্যে এখনও একটা মনোভাব বিরাজ করছে যে আসলে শেষ পর্যন্ত ভোটটি আসলে নিরপেক্ষভাবে বা স্বচ্ছ একটি ভোট অনুষ্ঠিত হবে কিনা সে বিষয় নিয়ে তাদের মধ্যে এখনও পর্যন্ত শঙ্কা রয়েছে। যদিও আমরা সেরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু এখনও ঘটতে দেখিনি এই বরিশাল কেন্দ্র করে, আমরা যেমনটি রাজশাহী বা সিলেটের ক্ষেত্রে লক্ষ্য করছি। অর্থাৎ যদি নির্বাচনী আমেজের বাইরে যদি নির্বাচনী পরিস্থিতির কথা বলি, সেটি কিন্তু এখনও পর্যন্ত খুবই স্বাভাবিক একটি পরিস্থিতি বিরাজ করছে। আর এখনও পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোটারদের তাদের প্রতিশ্রুতি ঝুলি নিয়ে। পাশাপাশি আপনি জানেন যে বিএনপি এবং আওয়ামী লীগের যেই 2 জন বড় প্রার্থী রয়েছেন তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। এই 2 জন প্রার্থী মূলত তাদেরকে নিয়েই ভাবনা চিন্তা চলছে এখানকার ভোটারদের মাঝে। তবে শেষ পর্যন্ত আসলে জয়কে ছিনিয়ে নিতে পারে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো ধারণার মধ্যে আসা যাচ্ছে না। বিভিন্ন রকম ইকুয়েশন কাজ করছে, সেগুলোর উপরে আসলে নির্ভর করবে জয় পরাজয়। তবে আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে 3 জন মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদেরকে শোকজ করা হয়েছে, যেটি আগে থেকে পূর্ব নির্ধারিত যেই সময়সূচি সেই অনুযায়ী রাত 8টার পরে কোনো প্রার্থী তাদের প্রচারণা চালাতে পারবেন না। বিএনপি এবং আওয়ামী লীগের 2 জন প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ যে তারা রাত 8টার পরেও গণসংযোগ করেছেন। পাশাপাশি হাত পাখা প্রতীক নিয়ে যিনি হেফাজতে ইসলামের প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটি হচ্ছে তিনি ধর্মের ব্যবহার করেছেন নির্বাচনে, এরকম কারণে তাদের 3 জনকে শোকজ করা হয়েছে। আর যদি আমরা বিভিন্ন জায়গায় সংঘর্ষ বা অন্যান্য পরিস্থিতি লক্ষ্য করি, শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীদের মাঝখানে ছাড়া মেয়র প্রার্থীদের মাঝখানে বা তাদের সমর্থকদের মাঝখানে এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তো মোটামুটি এখন পর্যন্ত এই এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।
রামিম, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। এবার যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আর রামিম যেটা বলছিলেন যে বরিশালে এক ধরনের স্তীমিত অবস্থা বিরাজ করছে, সেখানে ওই অর্থে নির্বাচনী প্রচার প্রচারণা উৎসবের আমেজ রূপ পায়নি, কিন্তু সিলেটে আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। সেখানে বিএনপির যে মেয়র প্রার্থী রয়েছেন তিনি বলছেন তার কর্মী সমর্থকদের হয়রানি করা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে গতকাল অগ্নিসংযোগ করা হয়েছে। ঠিক এমন বাস্তবতা কেমন দেখছেন সিলেটের নির্বাচনী প্রচার প্রচারণা? ধন্যবাদ মামুন, আপনি ঠিকই বলছিলেন এতক্ষণ। আপনাকে যে বিষয়টি বলতে চাই যে বরিশালের মতো কিন্তু সিলেটের পরিস্থিতিটা একটু ভিন্ন, এবং এখানে নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু এখন একেবারে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা আমরা সকাল থেকে দেখছিলাম, এবং প্রার্থী এবং ভোটারদের মধ্যে একটু উৎসব এবং উদ্দীপনা কাজ করছে। আপনি হয়তো এখন শুনতে পারবেন যে প্রচার প্রচারণা কিন্তু চলছে। এবং একটি বিষয় আপনাকে যদি বলতে চাই যে আজকে কিন্তু বিএনপির প্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, একইভাবে প্রচার প্রচারণাও কিন্তু পাল্টা অভিযোগও কিন্তু করছেন আওয়ামী লীগ প্রার্থী। এবং এই নির্বাচনের কিছু পরিসংখ্যান যদি বলতে চাই যে 14 দিন কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে গত 10 জুলাই থেকে, এবং আর মাত্র 5 দিন বাকি রয়েছে। আমরা আসলে গত 14 দিন ধরে আমাদের যে সিলেটের সহকর্মী রয়েছেন শাহদিদার আলম নোবেল, তার কাছ থেকে একটু সিলেটের সবশেষ পরিস্থিতিগুলো একটু জেনে নেব। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই 14 দিনের প্রচার প্রচারণা চলেছে, বড় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা কেমন উৎসব দেখছেন? এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণভাবেই প্রচার প্রচারণা চলছে, এবং ভোটারদের মধ্যে কিন্তু নির্বাচনী পরিবেশ নিয়ে একটা স্বস্তি বিরাজ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত সময় গড়াচ্ছে প্রার্থীদের অভিযোগ কিন্তু বাড়ছে, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আজকে আরিফুল হক চৌধুরী তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে তার নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশ হয়রানি করছে। আবার বদরুদ্দিন আহমদ কামরান তিনি অভিযোগ করেছেন তার একটি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে যত সময় যাচ্ছে কিছু উত্তেজনাও বাড়ছে, সেটি বলা যায়। ধন্যবাদ আপনাকে মামুন। আসলে উৎসব কিন্তু সিলেটে কিন্তু একেবারেই উৎসব মুখর পরিবেশ, এবং উৎসাহ উদ্দীপনা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক রয়েছে। আর পাল্টা অভিযোগ ছিল, আপনাকে পরিসংখ্যান যদি বলি যে আগামী 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই 30 জুলাই 3,21,000 ভোটার রয়েছে 27টি ওয়ার্ডের বিপরীতে 6 জন মেয়র প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই নির্বাচনে 27টি ওয়ার্ডের বিপরীতে 126 জন কাউন্সিলর প্রার্থী, পাশাপাশি 9টি সংরক্ষিত আসনে 62 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আশা করছেন আসলে সিলেটবাসী এখানে একটি পবিত্র নগরী, সকলে আশা করছেন যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠিক প্রার্থীরাও কিন্তু আশা করছেন যে নির্বাচন কমিশন সচেষ্ট হবেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে। মামুন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সাথে। যেতে যে আমাদের আরেক সহকর্মী মাফিয়া মুক্তার তিনি অপেক্ষা করছেন, আছেন রাজশাহীতে। মাফিয়া, আপনার কাছে যেটা জানতে চাই, নিশ্চিত করে সেখানেও প্রচার প্রচারণা তুঙ্গে আছে যেমনটা সিলেটে রয়েছে, যদিও এখানেও রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ এবং নানা ধরনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এমন শান্তির নগরী খ্যাত রাজশাহী জুড়ে কিন্তু টানটান উত্তেজনা যেমন রয়েছে, তেমনি কিন্তু যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম যে দুটি দলের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা বেশি হচ্ছে বা হতে যাচ্ছে সেটি কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি, এবং দুটি দলের প্রার্থীরাই কিন্তু তাদের মতো করে যে পক্ষ বিপক্ষে কথাগুলো কিন্তু উঠে আসে। কারণ বিএনপি বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, এবং বানানোর সময় তারা তাদের প্রচার প্রচারণায় কিন্তু ভিন্ন ভিন্ন অভিযোগগুলো তুলছেন। তার সঙ্গে কিন্তু তার বিপরীতে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সেটি বলছেন যে আসলে কেমন পরিবেশ তিনি দেখছেন। তো এগুলো মিলিয়ে কিন্তু রাজশাহী নগরীতে কিন্তু বেশ জমজমাট রয়েছে নির্বাচনের যে প্রচারণা। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এখানকার 21 নম্বর ওয়ার্ডের সহসভাপতি আওয়ামী লীগের, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার সাথে একটু কথা বলবো। রয়েছেন আমার সঙ্গে আকবর আলী খোকন, তার সাথে একটু কথা বলবো যে তিনি কেমন দেখছেন নির্বাচনী এই অবস্থা। তো আমরা তো দেখছি বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে নির্বাচন কমিশনকে নিয়ে। তো আপনারা যারা আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় আর অংশ নিয়েছেন তারা কি মনে করছেন নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে এখানে? নির্বাচনী পরিবেশটা সত্যিকার অর্থে খুবই সুন্দর। হ্যাঁ, এখানে কোনো সংকট নাই, এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝাচ্ছে সেটা সবার জন্য উন্মুক্ত করা আছে। হ্যাঁ, উনি যে অভিযোগটা করছেন আমাদের বিপক্ষ প্রার্থী বুলবুল সাহেব, সেটা অভিযোগটা সম্পূর্ণ ভুল, হ্যাঁ, এবং অসত্য। কারণ ওনাদের একটা জিনিস হয়েছে কি, ওনাদের কর্মী সংকটে ভুগছেন ওনারা। 2013 সালে জাতীয় নির্বাচনের পর থেকে ওনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলেন, সেই কর্মকাণ্ডের জেরে আপনার জনসাধারণ তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন, যার জন্য ওনারা সাধারণ ভোটারদের কাছে যে কোনো সাড়া পাচ্ছেন না, বিধায় ওনারা একটা অসত্য অভিযোগ করছেন।
আসলে ফিল্ড সবার জন্য সমান আছে। উনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো বাধা দেওয়া হচ্ছে না ওনাকে। আপনি শুনছিলেন মামুন, যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী HM খালেদা লিটন, তার পক্ষে যারা প্রচারণায় অংশ নিচ্ছেন তাদের মধ্যে আমার সাথে ছিলেন আকবর আলী খোকন। তিনি আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে আসলে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ভিন্ন ভিন্ন অভিযোগ করছে, তবে বিএনপি বলছে তাদেরকে আসলে সঠিকভাবে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সময় তাদেরকে হয়রানি করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট প্রচারণার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে রাজশাহী। মাফি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সহকর্মী ফখরুল ইসলাম এবং রামিম হাসানকেও। দর্শক, আর মাত্র 6 দিন বাকি আছে 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে বরিশাল থেকে রামিম হাসান, রাজশাহী থেকে মাফিয়া মুক্তা এবং সিলেট থেকে ফখরুল ইসলাম। সংবাদে এই মুহূর্তে সময় হলো একটি বিরতির। ফিরব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। গেল 14 জুলাই হজ ফ্লাইট শুরু হওয়ার পর 10ম দিনেও স্বাভাবিকভাবে চলছে এর কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন প্রায় 40,000 হজ যাত্রী। ভিসা প্রস্তুত আছে আরও 76,000 জনের। ঢাকা হজ অফিসের পরিচালক জানান, এখনও কোনো হজ যাত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। এদিকে হজ এজেন্সিগুলোর দাবি অনুযায়ী সরকার প্রতিস্থাপন কোটা আরও 4% বাড়িয়েছে। এর ফলে আরও 4,500 জনের হজ পালনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান হাব মহাসচিব। তবে সোমবার বিমানের 2টো ফ্লাইট কিছুটা দেরি হলেও এতে কোনো ভোগান্তির সৃষ্টি হবে না বলে জানান হজ কর্মকর্তারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চীন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধে ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে এই পরিস্থিতিতে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের জন্য বড় সুযোগও তৈরি হতে পারে। বিশেষ করে পোশাক খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে পারলে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা চীনের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশকেও বেছে নিতে পারেন। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন আশঙ্কা ও সম্ভাবনার কথা বলেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক আরোপ নিয়ে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তা দীর্ঘস্থায়ী হলে পুরো বিশ্ব বাণিজ্যের উপরই নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাতে পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশও ক্ষতির মুখে পড়বে, এমন আশঙ্কার কথা বলছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বিকল্প নির্বাহী পরিচালক এবং বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং অনেকটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি উদ্ভব হয়, তাহলে একটা অস্থিরতা আসবে আন্তর্জাতিক বাজারে। এবং বাংলাদেশ এই বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং কানাডা থেকে এবং অন্যান্য অনেক রাষ্ট্র থেকে ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা পেয়ে থাকে, এবং সেখানে এটার ইম্প্যাক্ট কী দাঁড়াবে তখন বলা মুশকিল হয়ে যেতে পারে। এবং এর গতি প্রকৃতি কোন দিকে যাবে, কি যাবে, এবং এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা WTOর পক্ষে, এগুলো আনসার্টেনিটি আছে অনেক। তবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সুখবরও আছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী 2017 সালে দেশটি তৈরি পোশাক আমদানি করেছে $8,280 কোটি। এর মধ্যে চীন থেকে আমদানি করেছে $2,730 এবং বাংলাদেশ থেকে মাত্র $506 কোটি। বাণিজ্য যুদ্ধে চীন যদি উচ্চ শুল্ক হার বাড়াতেই থাকে, তবে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা পোশাক আমদানির ক্ষেত্রে চীনের বিকল্প খুঁজবেন, আর সেক্ষেত্রে বাংলাদেশই হতে পারে সেই বিকল্প উৎস, বলছেন এডিবিতে দায়িত্বরত সরকারের এই প্রতিনিধি। এটা নির্ভর করবে যে সকল HS কোডভুক্ত পণ্যের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক বৃদ্ধি করেছে, সেই জাতীয় পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি কিনা, বা না করলেও খুব দ্রুততার সাথে সেই সব পণ্য রপ্তানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি কিনা। সেটা যদি পারি, তবে ডেফিনেটলি আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা ধনাত্মক প্রতিক্রিয়া হতে পারে।
চলমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে শুধুমাত্র WTO-র মতো বিশ্ব বাণিজ্য সংস্থা বা অন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভর না করে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA-র উপর গুরুত্ব আরোপের পরামর্শ এই বিশেষজ্ঞের। অনেকগুলি দেশেই দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করছে বাণিজ্যের ক্ষেত্রে, সেদিক থেকে বাংলাদেশের উচিত হবে আস্তে আস্তে এই দিকে চেষ্টা করা বা চিন্তাভাবনা করা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে। ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ভূমিকম্পে 54টি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্গত এলাকার লোকজনকে ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা। গেল বছর নভেম্বরে কেরমানশাহ প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 500 মানুষ মারা যায়। কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ আরও অন্তত 9 জন। পুলিশ জানিয়েছে রবিবার রাতে টরন্টোর গ্রিক টাউন এলাকায় গোলাগুলির ওই ঘটনার পর নিহত হয় হামলাকারী। গ্রিক টাউনের ড্যানফোর্থ ও লোগান এলাকায় কয়েকজনকে চিকিৎসা দিতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। বাকিদের পাঠানো হয়েছে হাসপাতালে। তবে কে বা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো দিতে পারেনি পুলিশ। এক প্রত্যক্ষদর্শী জানায়, গোলাগুলির ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ড্যানফোর্থের একটি রেস্তোরাঁয় ছিলেন। হঠাৎ করেই তারা 25টির মতো বিকট শব্দ পান। প্রথমে বাজি ফোটানোর শব্দ মনে করলেও পরে তারা লোকজনের চিৎকার শুনতে পান। নিউজ 24 সংবাদের নিচ্ছে আবারও বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। ক্যারিবীয় দুর্গে রঙিন পোশাকে চিরচেনা বাংলাদেশের দেখা আবারও মিলল। বিশ্লেষকরা মনে করেন, সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বশীল ভূমিকায় স্বাগতিকদের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজে প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। একই সাথে প্রশংসা করলেন সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। ধারাবাহিকতা থাকলে এই সিরিজ বাংলাদেশেরই হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। নাজমুস সাকিবের প্রতিবেদন। সাদা পোশাকে আর রঙিনে ভিন্নতা, 2 ফরম্যাটে আকাশ পাতাল তফাত। লড়াইটা ওয়েস্ট ইন্ডিজই জমিয়ে তুলেছে টেস্টে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ লজ্জায় ডুবিয়ে। প্রায় 6 মাস পর ওয়ানডেতে জয়। যে ম্যাচে তামিমের ধীরগতির সেঞ্চুরি, সাকিবের 121 বলে 97, দুজনের ধৈর্য আর অভিজ্ঞতার পরিচয়ের ফল 200 পেরোনো জুটি, মুশফিকের 11 বলে 30 প্রমাণ দেয় সিনিয়র ক্রিকেটাররাই বয়ে চলেছেন সাফল্যের বোঝা। প্রশংসা বিশ্লেষকদের মুখে। একই সাথে দূরদর্শী আর বিনয়ী ক্যাপ্টেন, বল হাতে 4 উইকেট, ধারাবাহিক মাশরাফিকে নিয়েও আলাদা জবাব ক্রিকেট বোদ্ধাদের। তামিম কিন্তু গত 2-3 বছর ধরে কিন্তু এই ওর আগের যে ট্রেন্ড ছিল যে মেরে খেলতো, এখন কিন্তু সেটা সেই দিকে নাই। সিনিয়র ক্রিকেটাররাই কিন্তু কালকে দলটাকে টেনে নিয়ে গেছেন এবং এইটাই দায়িত্ব। এবং এই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে জুনিয়র ক্রিকেট বলতে যারা আছেন তাদেরও কিন্তু দায়িত্বশীল হতে হবে। মাশরাফি কালকে বোলিংয়ের যে লাইন অ্যান্ড লেন্থ, একটা ওয়াইড দেয় নেই, মানে এটা মানে এত সুন্দর লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে বোলিং করেছে যে ওকে গেলের মতো প্লেয়ার
অনেক রেসপেক্ট করে খেলেছে। ওরাও কিন্তু 172-এর মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু ওদের ট্যালেন্টাররা কিন্তু টেনে নিয়ে চলে আসছিল এবং 231 করে ফেলছিল। এখন যদি হিসাব করে দেখেন ওই 30 রান, মাহমুদুল্লাহর 4 রান, এগুলো কিন্তু খুব দরকার হয়ে পড়েছিল। ডেফিনেটলি ওরা একটা সেকেন্ড ম্যাচে জিতার জন্য একটা মরিয়া হয়ে আসবে, একটা নতুন প্লেন নিয়ে আসবে, হয়তো বোলিংয়ে একটু চেঞ্জও করতে পারে। ওয়ানডেতে রীতি করে সাফল্য আসছে, অথচ বোর্ড সভাপতির বক্তব্যের পর সম্প্রতি আলোচনায় টেস্টে নাকি আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা। এক্ষেত্রে বিশ্লেষকদের জবাব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়ন্ত্রণ জরুরি, তা করতে পারলেই নাকি অনেকাংশেই কেটে যাবে সমস্যা। টেস্ট আমাদের প্লেয়াররা খেলতে চায় না, সিনিয়র প্লেয়াররা, তাহলে কিন্তু ওদের ফ্র্যাঞ্চাইজি যাতে ওরা যেতে না পারে সেটা দিয়ে কিন্তু ওদেরকে আটকানো যেতে পারে। ওরা হয়তো মত তখন বদলাতে বাধ্য হবে যে দেশের জন্য খেলবে। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে বুধবার ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। নাজমুস সাকিব, নিউজ 24। আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ এ দল ঘোষণা করল বিসিবি। আইডিসি দলের সঙ্গে টাইগাররা খেলবে 5 ওয়ানডে আর টি20। এই সফরে ক্রিকেট বোর্ডের কাছ থেকে বড় দায়িত্ব পেলেন মমিনুল হক ও সৌম্য সরকার। জাতীয় দলের এই দুই ক্রিকেটারকেই ক্যাপ্টেন্সির আসনে বসিয়েছে বোর্ড। মমিনুল হক সামলাবেন ওয়ানডে দল, আর এখানে তার ডেপুটি সৌম্য সরকার। আর টি20 সিরিজে সৌম্যের ওপর থাকছে অধিনায়কের ভার। এছাড়াও চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আছেন দলে, সুযোগ হয়নি সোহাগ গাজীর। বাকিরা হলেন সোহান, শান্ত, ফজলে মাহমুদ, রাব্বি, ধ্রুব, খালেদ আহমেদ, সাইফুদ্দিন, শরীফুল, আলামিন, জাকির, নাইম হাসান, সঞ্জামুল, মিজানুর ও সাইফ হাসান। আয়ারল্যান্ডে 5টি একদিনের ম্যাচ ও 3টি টি20 খেলতে আগামী শনিবার ঢাকা ছাড়বে বাংলাদেশ এ দল। কলম্বো টেস্টের খবর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 199 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হলো প্রোটিয়ারা। এই টেস্ট জয় পেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 490 রান, হাতে ছিল 2 দিনেরও বেশি সময়। 5 উইকেটে 139 রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে সফরকারীরা, কিন্তু লঙ্কান স্পিনার রাঙ্গনা হেরাথের বোলিং তোপে 290 রানের বেশি করতে পারেনি ফাফ ডু প্লেসিসের দল। প্রোটিয়াদের হয়ে নিজেদের শেষ ইনিংসের সর্বোচ্চ 101 রান করেন ডি ব্রুইন। এছাড়া বাভুমার ব্যাট থেকে আসে 63 রান। শ্রীলঙ্কার পক্ষে 6 উইকেট পকেটে নিয়েছেন রাঙ্গনা হেরাথ। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন লঙ্কান ব্যাটসম্যান করুণারত্নে। শেষ করব নিউজ 24 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হলি আর্টিজান মামলার অভিযোগপত্র দাখিল, অভিযুক্ত 8 জন, নাম নেই আলোচিত হাসনাত করিমের। কয়লা সরবরাহে পেট্রো বাংলার তদারকিতে ঘাটতি ছিল, খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশনা মন্ত্রণালয়ের। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর, 39 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক প্রদান। 3 সিটিতে প্রচারণার প্রতিযোগিতায় প্রার্থীরা, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ বিএনপি। এবং চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে ঝুঁকি ও সম্ভাবনা 2 আছে বাংলাদেশের, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাড়ানোর পরামর্শ। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।